ঋষি সরাসরি একটি প্রশ্ন চলে আসছেন, বলছেন কি জানলে সব জানা হয়ে যায়। একটু একটু করে আমরা সবাই জানতে চাই। ঋষি বললেন, আমি তা জানতে চাই যাকে জানলে আর কোনো জানা বাকি না থাকে, এমন জানা আমার দরকার। এটি যেন জীবনের মূলভূত প্রশ্ন। এই প্রশ্ন আসতে চায় না। আমাদের মধ্যে কি থাকে, এটা জানবো ওটা জানবো, কিন্তু যখনই কোনো বিষয়ে বা জীবন বিষয়ে পূর্ণাঙ্গ জানার কথা হয় আমরা জানতে চাই না। কারণ পুরো জানলেই মানে সেই কালিরামের ঢোল ফেসে যাওয়ার মতো অবস্থা। পুরো কেউ জানতে চায় না, কারণ যখনই আমরা কোনো জিনিসে যে কোনো বিষয়তে পুরো জানতে যাব না, আমরা সেটাকে জীবনে রাখতে পারবো না। আমাদের এটা অজ্ঞান যে আমাদেরকে চালিয়ে নিয়ে যায়। আপনাকে যদি বলা হয় আপনার সাথী বিষয় পুরো জানবেন, যেগুলো জানেন না, যেগুলি সে কাউকে কখনো বলেনি, বা আপনার বিষয় পুরো জানা যেটা আপনার সাথী পুরোপুরি জানেন না, আপনার ফ্যামিলি বিষয় পুরো বলুন, আপনি যেখানে কাজ করেন সেখানের হাল পুরো বলুন, আপনার স্বাস্থ্যের হাল পুরো বলুন, আপনার সারাদিন মাথায় কি হয় পুরো বলুন, বড় কঠিন হয়ে যাবে। পুরো কেউ আমরা বলতে চাইব না, সব আমরা কেউ বলবো না। আমরা বেছে বেছে বলতে খুব পারি। এই বেছে বেছে চলাকে ঋষি বললেন অজ্ঞান। অর্ধেক অর্ধেক বলা। সব থেকে বেশি আমাকে একজন জিজ্ঞেস করেছিল, এক কথায় উত্তর দিন, মজা হচ্ছিল। বলছিল সব থেকে বেশি মিথ্যে কথা কখন মানুষ বলে, বলে পাত্র পাত্রী দেখার সময়। সব থেকে বড় বড় মিথ্যে কথাগুলো তো ওই সময় বলা হয়। তো কিছু করার নেই, প্রোফাইলটাই, পুরো জগতের প্রোফাইলটাই এই। দেখুন, পাত্র পাত্রী দেখা মানে কি, একে অপরকে বেছে নেওয়া। একে সিলেক্ট করছে, একে সিলেক্ট করছে, তো পুরো জীবনই তো এই। আমি মোবাইলটাকে দেখলাম, আর মোবাইলটার দাম আমাকে দেখলো। মোবাইল আমার পকেট দেখবে, পকেটে যা চাই আছে কি, আর মোবাইলটাকে আমি দেখবো যে আমার যেমন মডেল তেমন আছে কি, যে ফেসিলিটিস আছে কি। তো পাত্র পাত্রী দেখা দেখি হয় সব সময়। তো এই যে বুদ্ধর মূর্তিটি, এটি যখন এসেছিল তখন এই পাত্রী আমার পছন্দ হয়নি। তো ওর মধ্যে খুব কিসব তিলক ছাপ ছবি টবি অনেক কিছু মূর্তি আপনারা দেখেছেন, অনেকে লাল লাল দেওয়া ছিল। তারপরে আমি আমাদের রুদ্র মহারাজকে বললাম যে মহারাজজি একটুখানি বিয়ের আগে মেকআপ করে দিন যাতে ঢেকে যায়। তো উনি ঢেকে দিলেন, এবার ঠিকঠাক লাগছে। তো পুরো যেখানেই আসবে আমাদের পছন্দ হবে না। তা জগতেই হোক আর অধ্যাত্মেই হোক, সেই জন্য খুব ঢাকাঢাকির খেলা চলে, পুরো বলা যাবে না। এবং সত্যি কথা বলতে পুরো বললে কেউ নিতে পারবে না। আপনি যদি বলেন, কেউ যদি বলে তাই তো, যে এতদিন যা করলাম, এত জব করলাম, ধ্যান করলাম, বেকার, আমি যদি বলি হ্যাঁ বেকার, পুরো বললে বিপদ আছে। অথবা দেখুন আপনি করেছেন, চেষ্টা তো নষ্ট হয় না, অমুক শাস্ত্রে বলেছে, তমুক বইতে লেখা আছে, এইসব বলে ঘুরিয়ে পিছিয়ে বলতে হয়। না, আপনার মেয়ে ল্যাংড়াচ্ছে কেন, না এমনি তো ঠিকই হাঁটে, কিন্তু মাঝে মাঝে একটু এই দিকে হিলটা বড় দিই, মানে চলতে গেলে তো একটু চালও দরকার। সহজ কথা কেউ বলতে চায় যে ভাই আমার মেয়ের পা একটু ছোট আছে একটা পা। তো এরকম আমাদের সব ক্ষেত্রে। তো ঋষি জিজ্ঞেস করলেন, আমি এরকম অর্ধেক জানতে চাই না, যা বলবে পুরো বলো, পূর্ণ বলো, পূর্ণ সত্য বলো। তখন যাকে যেমন তাকে তেমন। যে গুরুর সামনে এসে বলতে পারবে পুরোটা বলুন, যে সাহস করতে পারবে, গুরু পুরো বলে দেবে, দেখো ভাই এটা। তো ঋষিও গুরুও কোনো রকম কিছু এদিক ওদিক না করে বলে দিলেন, দেখো ঘুরে ফিরে দুটো বিদ্যা, করা আছে অপরা আছে, আর জগতে জানার কিছু নেই। তার মধ্যে অপরাবিদ্যা কি বলে, বলে জগতের যত জানা, বেদের কথা বলেছে এখানে, যে বেদের ষড়ঙ্গ দর্শন ইত্যাদি সব কথা বলে দিয়েছে, জ্যোতিষ নিরুক্ত ছন্দ ইত্যাদি ইত্যাদি আমরা আলোচনা করেছি। এগুলি আমাদের জীবনের সাথে কিভাবে রিলেটেড। তো সব কিছুই একদিকে, সব জানা একদিকে, জগৎ একদিকে, আর লাস্টে বলে দিয়েছে তদক্ষরম অধিগম্যতে। একটা কথাই বলে, তৎ অক্ষরম অধিগম্যতে। আরেকটা জানা কি, একটাকে দিয়ে আমরা 5 নম্বর মন্ত্র দেখলে বলছে একটাতে বসে গেছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষামিতি, এত বড় এক পাল্লায়। আর এক পাল্লায় তদ অক্ষরম অধিগম্যতে, একদিকে বিরাট ভেদ। এখানে এত আর এখানে একটুখানি, বলি এই দুটো জিনিসই জানা, পুরো জগৎ আর এদিকে আমি, অহংকে জানা, নিজেকে জানা।
তার মানে একদিকে বলে দিচ্ছে এই দুটো একই গোত্রের। আপনি পুরো জগতের জ্ঞান নিয়ে নিন, পুরো, হ্যাঁ, আর অথবা পুরো নিজের বিষয়ে জ্ঞান নিয়ে নিন, দুটো ইকুইভ্যালেন্ট হয়ে যাবে, একই দরের, এবং জানার মধ্যেই দুটোই। তার মধ্যে উপনিষদ তদ অক্ষরম অধিগম্যতে, এই বিদ্যার কথাই বলে, আত্মবিদ্যা, নিজেকে জানার কথা। পরাবিদ্যার কথা বলছে, দুটো বিদ্যার মধ্যে অপরা, এবারে যেন ব্রহ্মকে বর্ণনা করা হচ্ছে বা পরম সত্যকে বলা হচ্ছে। খুব দুঃসাহসপূর্ণ এবং রিস্কি টাস্ক হয়ে গেল। যতগুলি গুণ বলা হয়েছে এগুলিকে যদি একটু কাছে গিয়ে দেখেন, দেখুন, এটা মাথায় রাখবেন না যে স্বামী ত্রৈলোক্যানন্দ ব্যাখ্যা করছে, নিজের মতো করে নিজের হৃদয়ে জায়গা করে নেবেন। কারণ জীবন বাঁচতে আপনাকে হবে, বুঝতে আপনাকে হবে, বুঝে যদি লাভ পেতে হয় আপনাকে পেতে হবে। সেই জন্য আমি পরিষ্কারই আমার সব ক্লাসে বলি, আমি ঘাড় নাড়ানো লোকদের বড় ভয় পাই। ঘাড় নাড়ানো কি? যত কিছু হয়েছে আমরা যে জীবনে থাকি না, তাতে আমাদের তো উচিত এক একটি শব্দ উপনিষদের শুনে ঠিক এই বুঝে চলে যাওয়া উচিত। তো তাই, যে ব্রহ্মানন্দ পাচ্ছে তাকে নিয়ে আমার চিন্তা, যার মধ্যে জিজ্ঞাসা আসছে তাকে নিয়ে চিন্তার কারণ নেই, সে ঠিক আছে। কিন্তু আমি তো বলি আমাদের কাছে ব্রহ্মজ্ঞানীর বিধি বেশি। আশ্রমে ঢোকার সাথে সাথে আমরা মাইন্ড সেট করে নিই এখানে যাই হবে তাতে একটা মৃদুমন্দ হাসিতে থাকতে হবে। বাড়িতে বাইরে না ঝগড়াঝাটি অশান্তি করা যায়, কিন্তু আশ্রমে আসার অর্থই হলো মুখটা এরম থাকবে, হ্যাঁ মহারাজ, এরম দরকার নেই, একদম দরকার নেই। হ্যাঁ, জ্বালা তো জাগুক, তারপর তো শান্তি, তাই না? পরে শান্ত করে দিয়েছি, তুমি উনুন জ্বাললেই কখনো, তোমার উনুন জ্বলেই নি, ভেজা কাটছে তাতে তুমি জল ছিটিয়ে দিয়েছো। ভেজা কাঠে আগুন লাগালে কি হবে? চরচর ফোসফোস, আগুনও জ্বলতে চাইবে না, আর ধুঁয়ো বেরোবে, জল বেরোবে। আশ্রমে আসলে এমন অবস্থা, ন্যাজে গোবরে হওয়ার কথা। উপনিষদের সামনে বসবে, যে উপনিষদের সামনে বসবে তার ন্যাজে গোবরে হয়ে যাওয়ার কথা। কিন্তু এখানে যেই আসছে সেই শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে সব শুকনো কাঠ, আগুন দিলাম নাকি জ্বলে গেল, বলে শান্তি মহারাজ। আহ কি সুন্দর! মানে আমি যদি কমেন্ট বক্সের ওই লোকগুলোকে খুঁজে পাই, আমি ওদেরকে স্পেশাল ক্লাস দেবো ফ্রিতে, যে ভাই তোমরা কি বুঝছো একটু বলো তো। দেখুন, নাহলে আস্তে আস্তে এরকম ক্লাসের মধ্যে মাঝখানে তুলে বলতে হবে, ওঠো বলো কি বুঝলে, এরকম ব্যবস্থা করতে হবে হয়তো ভবিষ্যতে। কারণ সবাই বুঝতে পারছে, আর আমি দেখি অবাক হয়ে যাই, এ কি করে বুঝে গেল, এ কি করে বুঝে গেল। চিন্তার বিষয় আছে আমাদের, কেউ কেউ শুধুই মাথা নাড়ে, সব বুঝে গেছে, আর হাসি মুখ থেকে যাচ্ছে না, জানি কি বলছে রে ভাই। আমি যখন উপনিষদ হাতে পেয়েছিলাম তো কান্নাকাটির মতো অবস্থা, কি সব বলছে রে, কিচ্ছু মাথায় ঢুকছে না। প্রথম শব্দটি যে বলে, প্রথমে বলছে অদৃশ্যম, অজ্ঞেয়, তাকে জানা যায় না। যাকে জানাই যায় না তাকে আনাই কি দরকার লিস্টের মধ্যে? জানার মধ্যে দুটো জিনিস, আর যাকে জানা যায় না তার কথা বলছে, তাহলে কন্ট্রোভার্সিয়াল একটা কথা হয়ে গেল না। দুটো জিনিস জানো, পরাচ অপরাচ, তার মধ্যে পরা কি? তদক্ষরম অধিগম্যতে, আত্মাকে জানো, ঠিক আছে। আর এক্ষুনি বললো কি এই পরাবিদ্যার ব্যাখ্যাতে, তিনি অজ্ঞেয়, তিনি জ্ঞানের বিষয়ই না। তো আমি যদি এক্ষুনি সবাইকে বলি, সবাই বলবে অজ্ঞেয়, বাহ। তো এইরকম ভাবে নেবেন না, ক্ষতি, তেল ভাড়া লোকসান, কি দরকার, তাই না? তো কয়েকটি কথা বেরোচ্ছে যেগুলোকে একদম নাকচ করে দিয়েছে, অগ্রাহ্য। অগ্রাহ্য মানে এই নয় যে আপনি ওখানে বসে আছেন, এখানে আমাকে স্পর্শ করতে পারছেন না, কিন্তু এক্ষুনি যদি কেউ আসে এদিকে এসে দাঁড়ান, আপনি আমাকে স্পর্শ করতে পারবেন, তাহলে এই গ্রাহ্য, গ্রহণীয় বা স্পর্শ করা যাচ্ছে আর স্পর্শ করা যাচ্ছে না, এটা হলো একটা বিষয়। তখন বলে অগ্রাহ্য, অস্পর্শ, তখন বলে স্পর্শ করা যায়ই না। ওখানে আছেন, এখানে এসে স্পর্শ করবেন, এটা একটা আলাদা ব্যাপার। আমরা কি বলি যে ধরুন আমরা অ দিয়ে যে কোনো কথা বলি, ধরুন বলে দিলাম, আমরা বললাম সে কি আনন্দের কথা বলবো, অবর্ণনীয়, আমি শব্দ পাচ্ছি না। কেউ শব্দ পেতেও পারে, বলে দিল হয়তো, বুঝিয়ে দিল হয়তো, কিন্তু এই ক্ষেত্রে বলাই যাবে না। অ অর্থাৎ অসম্ভব, অগোত্র। অগ্রাহ্য মানে কি?
যাকে গ্রহণ করা যায় না, গ্রাহ্য মানে গ্রহণ করা, তুমি আমার কথা গ্রাহ্য করো না, অর্থাৎ আমার কথা নাও না, শোনো না, তাই তো? তো অগ্রাহ্যম অর্থাৎ যে গ্রহণের বস্তু নয়, এমন কোনো পাত্র নেই, এমন কোনো আধার নেই, এমন কোনো হাত নেই যে তাকে ধরতে পারে। হুম? তিনি সব দৌড়ের বাইরে, পরাবিদ্যার কথা বলা হচ্ছে। অগোত্রম, তিনি গোত্র রহিত। গোত্র মানে আমরা সেক্ট বানাই, আমরা একটা নাম দিই তাকে, এটা কি গোত্র, এটা মাটি গোত্রের, এটা প্লাস্টিক গোত্রের, এটাও প্লাস্টিক গোত্রের, এটা মোটামুটি একই গোত্রের, ঠিক আছে? আবার এতে ভেদ করা যায়, একে শোনা যায় আর এতে লেখা যায়, তো এটা লেখনী গোত্রের আর এটা শ্রবণের গোত্রের, এভাবে ভাগ করা যায়। আমি যে এখানে ঋষি যে পরাবিদ্যার কথা বলছেন, তাতে তিনি বলছেন এর কোনো গোত্র নেই, এনাকে কখনো কোনো দলে ফেলা যায় না, কোনো সেক্ট এর উপরে আরোপ করা যাবে না। এবার তো দেখছেন তো ধর্মের নামে কেমন সেক্ট চলছে, অদ্ভুত খেলা চলছে, যে যা চলছে তাই চলছে, যেই ঠিক হোক যেই ভুল হোক, সবাই ধর্মের কথা বলছে, কেউ বলছে দেশ আগে, কেউ বলছে ধর্ম আগে। যে বলছে ধর্ম আগে তাকে আমরা তো বলে দিই যে এ ধর্মের পক্ষে নয়, দেশের বিরোধী। কিন্তু যে দেশের হয়েও বলছে সেও ধর্ম জানে না, যে ধর্ম হয়ে বলছে সে ধর্ম জানে না, যে দেশের হয়ে বলছে সেও ধর্ম জানে না। আমি বলি না তেলের লাইনের ঝগড়া, জলের লাইনের ঝগড়া, এটা তো আর কুরুক্ষেত্রের যুদ্ধ নয় যে তুই ড্রামটা আগে কেন রাখলি, দেখেই নেবো তোকে। এরও যা চাই এরও তাই চাই। আমাদের পুরো জগতের যত সমস্যা তা সত্য মিথ্যার সমস্যা না, তা কামড়া কামড়ির সমস্যা, কে কত বড় কামড় বসাতে পারলো, এই সমস্যা। একটা ব্রেড আছে, এদিকে এ কামড় বসাচ্ছে, ওদিকেও কামড় বসাচ্ছে, যে বড় কামড় বসাতে পারলো সে জিতবে। এবার এর উপরে ভিত্তি করে সংবিধান রচিত হয়েছে, তুমি বেশি কামড় দেবে না এই এই নিয়ম, তুমি বেশি কামড় দেবে না ওই ওই নিয়ম। ভাই ব্রেডের কাছে এসেছিল কি জন্য? খাওয়ার জন্যই তো। এবার কামড় বসাতে দোষ কি? এবার এর মধ্যে ন্যায় চলে, নীতি চলে, সেকশন চলে। আমাদের জগৎকে দেখার মূলভূত ভুল। তুমি যদি নিজেকে দেহ মনে করো তাহলে বোঝো সব কিছুই ভ্যালিড এই দেহের জন্য, আর দ্বিতীয় কোনো নিয়ম হতে পারে না। তো ধর্ম যারা বলছে তারা তারা তো দুঃখের বিষয়ে ধর্ম জানে না। ধর্ম নিয়ে যারা চিৎকার করছে যে আমার ধর্ম আমার ধর্ম, তারা তো যথার্থ ধর্ম জানেই না। এদের মধ্যে একজন হিন্দুকে এসে বলুন না, ভাই উপনিষদের ক্লাসে বস, এত তো পোস্ট করছিলি ফেসবুকে বসে বসে এই বিষয় ওই বিষয়, কাজ কর এখানে এসে বসে পড় উপনিষদের ক্লাসে, এক পিস বসবে না। অন্য পক্ষেও যারা আছে তাদেরকেও বলা হোক আসো সংযম অভ্যাস করো, টাকা জমিও না ব্যাংকে, ইত্যাদি ইত্যাদি যা যা তোমার আছে। তারা ওই ওই পথে নেই, সবাই একটি পথে আছে, কিভাবে ব্রেডের দুদিকে কত বড় কামড় দেওয়া যায়। তো এটা ধর্মযুদ্ধ চলে না, এটা অধর্ম ভার্সেস অধর্ম যুদ্ধ চলে। যে বলছে দেশকে মানো, সংবিধানকে মানো, সেও কোনো সলিড বেসে দাঁড়িয়ে বলছে না। সংবিধান 36 বার বদলানো হয়েছে, বিভিন্ন সেকশন সবসময় থিসিস চলছে কি করা যায়, এটার লুপহোলস ওটার লুপহোলস। আর যে ধর্ম নিয়ে বলছে তার প্রত্যেকটা শ্লোকের মধ্যেও দেখা যাবে সেও এই বিষয়ে কিছু ধারণা করতে পারেনি। সেই জন্য একজন কেউ বলেছিল যারা খুব বেশি বুঝেছে তারা কথা বলেনি, আর যারা কিছু বুঝেনি তারা বকবক করেই চলেছে। এটি সমস্যা। এখানে বলে দিল তিনি গোত্র রহিত, আর কোনো গোত্র নেই, তবে তুমি লড়ছো কি নিয়ে? সহজ কথা উপনিষদের, যদি পড়া আত্মা ঈশ্বর গড আল্লাহ যা ইচ্ছা বলা হোক না কেন, তার যদি কোনো নাম রূপ না থাকে তাহলে তুমি কার নামে ছুটলে? আর এই বা কার নামে লড়ছে? তার তো কোনো গোত্র নেই। মানে উপর থেকে বলছে যে তোর মা শাণ্ডিল্য গোত্র, আর বলছে না আমার মা কাশ্যপ গোত্র। মা বলছে আমি কোনো গোত্রেরই নয়, তোরা লড়ছিস কেন? না এ বলছে আমি ঠিক, ও বলছে আমি ঠিক, মূলভূত ভুল। তিনি অবর্ণম, বর্ণরহিত। বর্ণ মানে রং, বর্ণ মানে আরেক অর্থে বর্ণাশ্রম আমরা বলে থাকি। তিনি কোনো বর্ণে বাধা নেই, অর্থাৎ ও সব থেকে এখানে কম বয়সী সম্ভবত বসে আছে, ওর হতে পারে, আর এখানে যে সব থেকে বেশি বয়স্ক বসে আছে তারও হতে পারে। এই কথা বলে দেবেন না যে এখন তো ছোট। তিনি যদি বর্ণরহিত হন, তিনি যদি
ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, ঠিক আছে, বা ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র ইত্যাদি যেসব বর্ণ আছে, তাতে যদি তিনি ধরা না দেন, তার যখন নেই, তাহলে তাকে পাওয়ার জন্য কিছু কেন থাকবে? কিন্তু এই কথাটা অনেক জোরে বলছে, অনেক উঁচু থেকে বলছে। আমাদের কি হলো, আমাদের লড়াইটা কেমন হয়ে যায়? আমাদের লড়াই হয়ে যায়, ব্রাহ্মণরা আমাদের সাথে ই করে দিয়েছে, শূদ্রদেরকে পিছিয়ে দিয়েছে। মূলভূত বিষয় বুঝুন, তার যদি বর্ণ না থাকে, তাহলে ব্রাহ্মণ যদি ভুল হয়, শূদ্রত্ব তো ভুল। দুটো স্ট্যান্ড পয়েন্টই ভুল, কোনো স্ট্যান্ড পয়েন্টই ভুল তার জন্য। পুরুষ, স্ত্রী, আর যাই হোক না কেন, যে কোনো জাতি হোক না কেন, কারোর জন্য সবাই একটা সাপেক্ষতায় দাঁড়িয়ে আছে। একে ভুল বলছে, ওকে ভুল বলছে, আর এখানে প্রত্যেকটা সত্যকে ধরি সবাই ভুল বলছে। প্রত্যেকের স্ট্যান্ড পয়েন্ট, আমি সত্যে দাঁড়িয়ে আছি, আমি ধর্মে দাঁড়িয়ে আছি, সংসার ধর্ম বড় ধর্ম, সন্ন্যাস ধর্ম বড় ধর্ম। তিনি বলছেন আমি তো সব ধর্মাতীত, প্রসাদ ধর্মাধর্ম সব ছেড়েছে। যাকে নিয়ে লড়ছো তার কোনো ধর্ম নেই, তার কোনো বর্ণ নেই, তার কোনো রং নেই, আর তোমার শুধুই ধর্ম, বর্ণ, রং। এখানে বসলে হবে, ওখানে বসলে হবে না, এই রঙের পরলে হবে, ওই রঙের পরলে হবে না, চুল থাকলে হবে না, ন্যাড়া হলে হবে, কিছুতেই কিছু হবে না। স্টাইল তুমি যেমনই করো, কিছুতেই কিছু হবার নেই। যদি এই এতক্ষণ আমি যা বলছি এই শব্দের কেন্দ্রকে ছুতে না পারেন, কিচ্ছু হবে না। আপনি পুরো এই ঈশাদী উপনিষদ শেষ করে চলে যান, কিছু হবে না। তাহলে কি পড়বো না? তা তুমি বোঝোই নি। তিনি এখানে কিন্তু এই শব্দটা এখানে নেই, তিনি পড়া বা না পড়া এরও অতীত, ঠিক আছে? সত্যকে ধরা যায় না কোনোভাবে, সেই জন্য বলছেন না অবর্ণম, কখনো বর্ণ সম্ভব নয় তাতে। অচক্ষু শ্রোত্রম, তুমি যে শোনো, চোখে দেখো, বোঝো, তার আওতায় ইনি ধরা দেন না। অপাণিপাদম, এই হস্তপদ, এই দিয়ে তুমি যত চেষ্টা করো, সেই চেষ্টার দ্বারা হবে না। যে মহারাজ আমরা যে এখানে ট্রেনে করে চড়ে এত কষ্ট করে এলাম, এখানে বলছে যে তিনি তো হস্তপদ রহিত, তাহলে হস্তপদের দ্বারা হবে না। কি বলতে চাইছে? পরক্ষণেই বলে দিল একটি শব্দ আছে, তিনি সর্বগতম, তিনি সর্বত্র যেতে পারেন। অর্থাৎ যে সর্বত্র যেতে পারে সে তো কোন একটি জায়গায় থাকবে না। আমরা বুঝি কি এটা এখানে আছে, এ সর্বত্র যেতে পারে। আসলে আমরা ভুল কথা বলছি। এ যদি এখানে থাকে, এইখানের সাপেক্ষে ডান দিক বাঁ দিক এদিক ওদিক যেতে পারে, সর্ব হবে না কখনো, তার একটা দিশা হয়ে যাবে সবসময়। এখানে দাঁড়িয়ে আছে, পশ্চিম দিকে যাও এগিয়ে যাবে, পূর্ব দিকে যাও এগিয়ে যাবে। যখন বলা হয় তিনি সর্বগত, এর অর্থাৎ তার কোনো ঠিকানাই নেই। কাবা মে ক্যা और गहर में क्या, तीरी परस्तिस होगी सब जा, না কাশী कैलाश মো, কোথাও নেই, অর্থাৎ সবখানেই আছেন, কোনো জায়গা নেই। তাহলে কি শর্ত যাতে এই পরাবিদ্যা অধীত হয়? তাকে শোনা যাবে না, ধরা যাবে না, বোঝা যাবে না। যখন এই কথাটি বলা হচ্ছে, তখন এর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে এইখানে যতগুলি লোক বসে আছেন, ধরুন 20-25 জন বসে আছেন, এরা প্রত্যেকে একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ল্ডে বাস করে, প্রত্যেকের একটা জগৎ আছে। আমি যদি প্রত্যেককে একটি শব্দ এখানে কাগজের মধ্যে চিরকুট বানিয়ে লিখে দিই এবং অ্যাবাউট লিখতে বলি, প্রত্যেকের কিছু না কিছু আলাদা আলাদা আসবে, কমন আসতে চাইবে না। প্রত্যেকের একটি আলাদা আলাদা জগৎ আছে। আমি যদি এখানে মহিলা যাদের আছে তাদেরকে স্বামী লিখে দিই, আর পুরুষ যাদের আছে তাদেরকে স্ত্রী লিখে দিই, প্রত্যেকে আলাদা আলাদা লিখবে। কিন্তু এইটুকু বলতে পারি প্রত্যেকের একটি কথার একটি তাৎপর্য থাকবে, তা হলো যন্ত্রণা। এটা থাকবে কমন, কিন্তু কাহিনী সবার আলাদা আলাদা থাকবে, তাই না? আমরা এই আলাদা জগতে বাস করি। উপনিষদ বলছে তুমি যে জগৎ বানিয়েছো, সেই জগতের ক্ষেত্রে তিনি অজ্ঞেয়, তাকে ধরতে পারবে না। অর্থাৎ তুমি যদি কোনো জগৎ বানিয়ে থাকো নিজে, তুমি যদি মাথায় কোনো ছবি বানিয়ে থাকো, সেই ছবির দ্বারা ধরা দেবে না। আমার মাথার ছবিতে ধরা দেবে না, ওর মাথার ছবিতে ধরা দেবে, কোনো মাথার ছবিতে তিনি ধরা দেন না। দেখুন আমি আরো সহজ করছি, জিনিসটাকে ব্যবহারিক নেওয়াচ্ছি। এবার কথাটা একটু হাওয়া হাওয়াই মনে হচ্ছে এতক্ষণ পর্যন্ত। আপনারা সবকিছু করতে পারবেন, ঠিক আছে,
আমরা সকালে আলোচনা করছিলাম বিবেক চূড়ামণির ক্লাসে, আমরা যে জীবনটাতে চলি, যেভাবে চলি, এই প্রত্যেকটা জিনিসের আমাদের কাছে একটা ইউটিলিটেরিয়ান ভ্যালু আছে। আমরা সেটাকে দেখে চলতে চলবো। আমরা প্রথমে বললাম পুরোপুরি দেখতে চাই না, আর এই দেখেই হয়তো ঋষি বলে দিয়েছে তিনি পূর্ণমদঃ পূর্ণমিদম। আমাদের টেন্ডেন্সি কি, এইটাকে দেখব, আমি নিজের দিকে মোড় ঘোরাতে চাইবো না। আমরা এইভাবে বাঁচি, আমরা সব বলে দেব, নিজের বিষয়ে কিছু বলতে চাইবো না। নিজের বিষয়েও সেইটুকুনি বলবো যেইটুকুনি এর সাথে সম্পর্কিত। বেশি জিজ্ঞেস করলে কি বলবো, তোরা তো জানার কি দরকার রে, তাই না? আপনি দোকানে গিয়ে কখনো আপনার কত টাকা ইনকাম বলতে চাইবেন না, বলে দাদা আপনার কি দরকার আছে, আপনি চাল দিন না, তাই না? আমরা এই যে সম্পর্ক করি, তাদের কাছের থেকে কাছের লোকের কাছে দেখবেন, আমি তো আরো দায়িত্ব নিয়ে বলছি, সব থেকে কেন্দ্রীয় জিনিসটা সে জানে না। তখনই আপনি ঘাপটি খোলেন তার সামনে, যখন আপনি ফ্যাঁসাতে পড়েন। তোমাকে অনেকদিন একটা কথা বলা হয়নি, আজকে তোমাকে বলবো। আছে না সিনেমাতে এগুলো? সিনেমা তো এখান থেকেই বেরোয়। বাঙালি খুব বলে, বাঙালি কথাটা খুব বলে, জানেন তো একটি খুব গুরুত্বপূর্ণ কথা আছে, এখন না পরে বলবো। মহারাজ আমাকেও বলে ফোনে করে, কেউ আমার গা জ্বলে যায় শুনলে কথাগুলো। আমাকে কেউ বলে মহারাজ খুব, কি বলবো মহারাজ, বলতে পারছি না, আপনাকে বলবো এই কথাটা। এটা করার জন্য আমাকে ফোনে বলছি প্লিজ দিন। পরিচিত কেউ, অপরিচিত তো ফোন ধরা হয় না। এরা সে বলে যে কথা বলবে, কি বলছে শুনুন তো, স্পিকার লাগালো। ও 30 সেকেন্ড এই কথাটাই বলে যায় যে ও একটা বিশেষ জিনিস কিছু বলতে চায়, শেষে বলবে সেটা এখন আপনার সামনে গিয়ে বলবো। তো কি লাভ হলো আমাদের? এই অর্থাৎ আমরা কখনো নিজের দিকে দেখা আমাদের স্বভাব সিদ্ধ নয়, এটা ঋষি বুঝেছেন। ঋষি বুঝে বলছেন, যার বিষয় আমি বলতে চাই না, আমরা প্রথমে কি বললাম, জগৎ আর এই আমি অহম। এই অহম বিষয়তে বলতে গেলেই কিরকম হয়ে যাবে, অজ্ঞেয়। এর বিষয় তুমি কিচ্ছু জানো না, জানা সম্ভবই নয় এর বিষয়তে। তুমি যখনই জানবে, যখনই খুলবে, তখনই কিছু সাপেক্ষে খুলবে। আপনি চুপ করে বসুন আর বলুন আমি কি, 1000টা নাম রূপ আপনি পেয়ে যাবেন। লোকে কার্টুন সরান, বলুন আমি কি, কোনো উত্তর পাবেন না। অথচ অস্বীকারও করতে পারবেন না আপনি আছেন এই বিষয় অস্বীকার করতে পারবেন না। আর আপনার বিষয়ে অ্যাবাউট ছাড়া কিছু বলতে পারবেন না। আমি একজন স্ত্রী বা পুরুষ বলতে গেলেই সামনের একটা লিঙ্গ ভেদ করতে হবে, বলে দিল কি, অবর্ণম। তুমি যে স্ত্রী বা পুরুষকে দেখো, যেইভাবে নিজেকে দেখো, তা যথার্থ নয়। উপনিষদের প্রসিডিওরে যাচ্ছি নেতি, হ্যাঁ। অজ্ঞেয়, তুমি নিজের বিষয়ে কি জানো? তুমি যাই জানো অন্য কিছু সাপেক্ষে জানো, তুমি অজ্ঞেয়। ঠিক আছে? তুমি অগ্রাহ্য, তুমি যা কিছু গ্রহণ করো জীবনে, তা কিছু প্রয়োজন ভিত্তিক, প্রয়োজন স্বরূপ তুমি ওটা গ্রহণ করবে না। একজন লেখাপড়া যায় না, পেনটা দিন, সেইভাবে কি হবে এটা? স্টুডেন্টকে দিন, সে রেখে নেবে। যখন বললো সত্য অগ্রাহ্য, গ্রহণীয় নয়, অর্থাৎ তুমি যা গ্রহণ করো তা কিছু সাপেক্ষে গ্রহণ করো, তা তোমার যথার্থতা নয়। ওই পরিস্থিতি যদি না থাকে, ঠিক আছে, আমি অনেক বলেছি। আজকে একজন কমেন্ট বক্সে ঢুকে বলছে যে মহারাজ একটা ভিডিও ছিল, আজকাল এটা আছে আমাদের পপুলার মোস্টে চলছে, বিয়ে না করলে বয়সকালে কে দেখবি, এমন একটা কিছু, একটা হেডিং একটা আছে, তো চলছে। একজন এসে ঢুকে আজকেই বলছে, আগেও অনেক বলছে ভালোবাসা কি মহারাজ ওইভাবে হয়? ওটা তো হয়ে যায়। আমার কলেজ লাইফে হয়ে গিয়েছিল, বুঝতেই পারিনি কখন হয়ে গেল। আমি বললাম, বলে নিয়ে ওরা আছে, আমি বলছি এটা কি পেট খারাপ নাকি হয়ে যায়? যখন তখন হয়ে যায়। আপনারা বসে আছেন, হাই উঠে যায়, হঠাৎ করে হাই উঠলো কারোর, ইচিং হচ্ছে, হাতটা চলে গেল। তো ভালোবাসা এরম জিনিস নাকি যে হয়ে যায়? তো সবার ভালোবাসা হয়ে যায়। এই ব্যক্তি জানেই না এ গার্লফ্রেন্ড শব্দটাও যে উচ্চারণ করছে, এর জন্য ওর পুরুষ অভিমান থাকা দরকার এবং বয়সটা যৌবন হওয়া দরকার। ওনাকে যদি বলা হয় গার্লফ্রেন্ড, ও
উনি বলবেন না ওষুধ। পরিস্থিতি যদি তা না হয়, গ্রহণই করবো না আমরা। একই গোত্রীয়, একই জিনিস। আমরা এটা বুঝি প্রচলিত অর্থে। আমার কাছে যেটা উদাহরণ এসেছিল আমি সেই ভিত্তিতে বলছি। মা মা ছেলে তো হতে পারে ভালোবাসা, এটাও একই জিনিস। আপনার ছেলে না হলে আপনি ভালোবাসতেন, নাহলে আপনার ছেলেকে থাপ্পড় মারলে আপনি কি কানটা চেপে কি করে ধরেন একটা ছেলে, তাই না? আপনি মূলভূত শর্ত, আপনি আপনাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবেন না। সেটা তো আলাদা টপিকে যাচ্ছে, আমি এইগুলোর মধ্যে থাকি না, আমি বেড়ে যাবো। ঠিক আছে, সে গোত্র রহিত, নিজেকে কোন একটা গোত্রের বানিয়ে নিই না আমরা। আমি হিন্দু গোত্রের, আমি ভারতীয় গোত্রের। উপনিষদ বলছি তুমি যত গোত্রের সাপেক্ষে নিজেকে দেখো, তা সঠিক নয়। দ্বৈত ছাড়া এই জগৎ নেই। আর পরা অক্ষরম, যার ঘর নেই, যার থেকে নড়াচড়া যায় না। আর এখানে যতগুলো অ্যাট্রিবিউটস বলা হলো, একটি যদি ভায়োলেট হয়, একটি সরলে আপনিও সরবেন। যদি সেই সময় ক্রিটিক্যাল সিচুয়েশন অমন না হতো, আপনাদের জীবনে প্রত্যেকের এমন এমন সিচুয়েশনস আছে, সেই সিচুয়েশনস না হলে আজকে আপনি এরকম থাকতেন না, হয়তো অন্য কিছু হতেন। পরিস্থিতি আপনাকে তৈরি করেছে, সময় আপনাকে তৈরি করেছে। আপনার মধ্যে এমন কিছু নেই যা বদলায়নি, সময়ের সাথে বদলেছে। আপনার প্রত্যেকটা স্টেটমেন্ট বদলে যাবে, কোনো স্টেটমেন্টে দাঁড়াতে পারবেন না। আমরা কথা বলার সময় খুব বড় বড় ভাবে বলে দেবো জিনিসগুলোকে, যে আমি কথা দিয়েছি মাঝের থেকে নড়তে পারবো না। পরিস্থিতি বদলানোর অপেক্ষা, একটা বিন্দুর পর আপনি গিয়ে হেরে যাবেন। এবং জগতে এইরকমই খেলা। যারা যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারে, তারা কোনো অন্য গোত্রের, তারা এর থেকে উঁচু কিছু। শ্রীরামকৃষ্ণকে 1 টাকাই দিন আর 100 কোটি দিন, উনি সরবেন না, আমরা সরব। হর ইমান কি এক চোর গলি হতি হ্যায়। প্রত্যেক যত আমাদের লয়্যালটি, তার একটা গোপন রাস্তা আছে। আমরা জানি আজকে খাবো না, কি খাবো না, আজকে মাছ খাবো না, আর সামনে পাশের বাড়িতেই শুধুমাত্র একটুখানি পোনা মাছ তেলে পড়েছে আর জিভটা হয়ে গেল। ঠিক আছে, আপনি সূক্ষ্ম শরীর, না সূক্ষ্ম শরীরে ভায়োলেট হয়ে গেল, তো এবার আপনি স্ট্রাগল করবেন। কিন্তু আপনি যে স্টেটমেন্টটা দিলেন আজকে খাবো না, কোথায় হলো সেটা? রক্ষা কোথায় হলো? বদলে গেল। ততক্ষণ সামনে আসেনি নাকে গন্ধ, ততক্ষণ পর্যন্ত গন্ধ এলো কি আপনি বদলে গেলেন। আপনার সংকল্প নড়িয়ে দিল তো। ব্যক্তির খেলা। আমি ওই অর্থে, আমরা একটু উঁচু স্তরের কথা বলছি। আমরা বলছি আমরা কত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম নড়ে যাই। আজকে আপনি বাড়িতে কিছু একটা বলে দিলেন ছেলেকে, তুই এটা করবি না, কাল পরিস্থিতি বদলা, তুই স্বীকার করেন। ওই মেয়েটাকে তুই যদি বিয়ে করিস, তোকে পুরো যত সম্পত্তি আছে তার থেকে আমি বেদখল করে দেব। তারাও তোমার শোনো, কোনো কথা শুনতে চাই না। আরে মা শোনো তো, কোনো কথা আমি শুনতে চাই না। মা ও ভিডিওর মেয়ে। ও আচ্ছা, ঠিক আছে। বদলে যায়, সব বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, কিছু না। পরের দিন আপনার হাজবেন্ড বাইরে বেরিয়েছে, মা মানছে না, ভিডিওর নাও, কিচ্ছু না। মা মস্তানের মেয়ে, মস্তানের মেয়েকে বিয়ে করবি, মাথায় বন্দুক ধরুক, সব বদলে যাবে আপনার স্টেটমেন্ট। কোনো ইমান, কোনো মর্যাদা আমাদের নেই। যাতে আমি খুব স্থূল অর্থে বলছি, সূক্ষ্ম অর্থেও নেই, অধ্যাত্মেও নেই। আমরা বেরোলেই বদলাই কি না? এখানে এখন আপনারা বসে আছেন, একরকম আছেন, বেরোলেই বদলাবেন। যেই প্রমিস নিজেকেই করবেন, শুধু পরিস্থিতি, কি পরিস্থিতি বদলেছে? মহাজ এখান থেকে উঠে গেছে, আমি এখান থেকে উঠে গেলেই শব্দের আলোচনার স্তরও বদলে যাবে। আমাদের ট্যুরে হয়েছিল, ভাববেন না যে ট্যুরে আমার কাছে কোনো কথা আসে না, সব কথা আসে। ঠিক আছে, আমার অবর্তমানে কি কথার স্তর চলে, সব কথাই আসে, সবই শুনি। 3 দিনের আমরা যারা ট্যুরে গিয়েছেন, বলছি খুব কম লোকই আছে যারা ট্যুরে গিয়েছিল, তবু বলে দিচ্ছি, 3 দিনের পিকনিক নয় আপনাদের নিয়ে যাওয়া। হ্যাঁ, আমরা মস্তি করতে যাইনি। আপনারা কিছু বদল করতে চাইছেন জীবনে। আপনারা যে 10,000 দিচ্ছেন, 15,000 দিচ্ছেন বা 5,000 দিচ্ছেন, তো এমনি এমনি দিচ্ছেন না। এ কি নিজের টাকা নিজেই নষ্ট করছেন? যে কাজটি এখানেই করি, কতক্ষণ পর্যন্ত আমাদের ইমান আছে? যতক্ষণ পর্যন্ত মহারাজ আছে আর লাইট জ্বলছে। মহারাজ উঠে বাথরুমে গেল কি না, মনের কথাটি পাশের লোকের সাথে বলে নেবেন। এ কি? আমরা এইরকম, এই সব সংসারটা
সেটাই তো মজা। এটা তো ঋষি জানেন যে যেখানেই যাবে এরা সংসার মাথায় নিয়ে যাবে, রঙিন কাপড় হোক, গেরুয়া হোক, সাদা হোক। সেই জন্য ঋষি বলে দিচ্ছেন, তুমি যে জীবনে হাত পায়ের অ্যাক্টিভিটি করো, যাই করো না কেন, এই চেষ্টার এই স্তরে তাকে পাওয়ার নয়, তোমাকে কোথাও না কোথাও হারতে হবে, বদলাতে হবে। বলে বলছেন তিনি নিত্য, তাকে পাওয়ার জন্য কোনো চেষ্টা হুজুগ কাজে লাগবে না। তাহলে মনে হয় আপনি এত চেষ্টা করছেন কেন, এই এত কথা বলছেন কেন? আপনার ভুলে যাওয়া কথা মনে করিয়ে দিতে। আমি এত তো বাংলা ভাষায় ঠুকে কথা বলি, আপনারা তবুও বসেন কেন? আপনারা জানেন যেটা বলছি এটা ঠিক, আপনাদের ভিতরেই এই বিষয়ে অলরেডি কগনিশন ফ্যাক্টর চলছে, আপনারা জানেন। আই নো, শুনে নিচ্ছি। এখানে বসার জন্য একটা সাহস চাই। বেদান্ত সবার জন্য নয়। বলো হরিবোল, হাত তুললাম। আমি ছোট করছি না, জানি না বাবা, আজকাল কথায় কথায় লোকের ধর্মভাব জেগে ওঠে, আমি ওই অর্থে বলছি না। হরিবোল বড় উঁচু কথা, নিশ্চিত, কিন্তু মাথায় রাখুন, আপনারা এখানে বসে আছেন না, প্রত্যেকের দিন একটা অদৃশ্য থাপ্পড় খেতে নিজেদের গালে লাগে, ওই দামটা আপনাকে দিতে হবে বেদান্তের সামনে বসতে গেলে। আমার সামনে নয়, বেদান্তর সামনে বসতে গেলে। তো যখন এখানে সব চেষ্টা রহিত বলছি, আমি এই অর্থে বলছি, আপনি যে সো কল চেষ্টা এতদিন যারা যারা যেমন যেমন শুনেছেন, এখানে বসে এইটুকু সময়ের মধ্যে মনে হচ্ছে ওই চেষ্টাগুলো দিয়ে কিছু হবে? এই রে ফুল রে, বেলপাতা রে, এদিকে যাবার সেদিকে যাবার, কিছুতে কিছু হওয়ার নয়, আবার কিছু ছাড়াও কিছু হওয়ার নয়। এটা কোনো অন্য স্তরের কথা, এও ধর্ম জানে না, ও ধর্ম জানে না, ঠিক আছে? বরাবর সনাতন ধর্মের এই বার্তা ছিল, ডানে হবে হবে না, বাঁয়ে হবে হবে না। তাহলে হবেটা কোন দিকে? তুমি যেখানে দাঁড়িয়ে আছো গোলমাল ওখানে আছে, ওখান থেকে। আমরা কি দেখবো? ডান দেখি, বাঁ দেখি, অনায়াস দেখা যায়, সামনে দেখি, পিছনে দেখি, আমরা কেন্দ্র দেখি না। আমি এমন স্থানে দাঁড়িয়ে আছি যার থেকে ডান বা উপরে নিচ হতে পারে, এটা সমস্যার কারণ। আমরা বলি কি ডান দিক সমস্যার কারণ, তার বাঁ দিকে যাই, তাতে হয়ে যাবে না। বাঁ দিকেও সমস্যা কারণ, তাই ডান দিকে, এবার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে যাই, কোনো দিকে হবে না। তিনি নিত্য, তাকে পাওয়ার কিছু নেই, তবে মনে করার আছে। তুমি ভুলে গেছো, তুমি ভুলে গেছো। কি ভুলে গেছো ভাই? আত্মাকে ভুলে গেছো। জীবনে যত লাথি খেয়েছো সব ভুলে যাচ্ছ, বারবার ভুলে যাচ্ছ। মনে করো, মনে করো, বারবার খেয়েছো। তিনি নিত্য, অর্থাৎ কোনো হুজুগে তাকে পাওয়া যায় না। তুমি যত হুজুগ করছো জীবনে ভালো থাকার জন্য, সব ব্যর্থ হয়ে যাবে যদি তুমি মূল কেন্দ্র না বোঝো। একটু আগে আমি বলে দিলাম, সর্বব্যাপী, সর্বগত। তিনি সর্বব্যাপী। আমরা পুনর্জন্মের কথাটা বারবার বলেছি। তিনি আত্মা সর্বব্যাপী হলে কি করে শরীরে ঢুকবে, বেরাবে? সর্বব্যাপী, সর্বত্র ব্যাপ্ত যা, তার মূল যে ক্রাইটেরিয়া সর্বব্যাপী, অর্থাৎ এমন কোন স্থান নেই যেখানে আত্মা নেই। আত্মা অবজেক্ট নয়, অর্থাৎ এমন কোনো ইস্যু নেই জীবনে যেখানে আপনি নেই। তাহলে যদি সব কিছুতেই দেখা যাচ্ছে কি, এখানে উপনিষদের ক্লাস হচ্ছে, পেনটা দাঁড়িয়ে আছে, নিচে রান্না হচ্ছে, পেনটা দাঁড়িয়ে আছে, এখানে আগুন লেগে গেছে, পেনটা দাঁড়িয়ে আছে, আপনি বলবেন না পারহ্যাপস এটাই কালপ্রিট? সব জায়গায় সব ফটোতে একই দেখা যাচ্ছে। আপনার জীবনের সব ইস্যুতে আপনাকে দেখা যায়। আপনি ইস্যুকে কেন দায়ী করেন? আপনি দাঁড়িয়েছিলেন, যে যেদিনকে ভালোবাসা পেয়েছিলেন আপনি ছিলেন, যেদিনকে মার খেয়েছিলেন সেদিনও তো আপনিই ছিলেন, যেদিন সুখী ছিলেন আপনি ছিলেন, যেদিন দুঃখী ছিলেন আপনি ছিলেন। এতে গোলমাল আছে, একে জানো। এর কিছু মূলভূত টেন্ডেন্সি আছে, তাকে জানো। এ কিছু গোলমাল করতে সবসময় রেডি, একে জানো। কাল সাপের সাথে ঘর, এ সব জায়গায় দাঁড়িয়ে আছে, তাই না? যদি 10 রকম অ্যাক্টিভিটি হচ্ছে, সবার মধ্যেই পেনটাকে আপনি দেখতে পান, আপনি একটু ভুল কোচকাবেন না? অধ্যাত্ম কি বলে? আমরা দেখি, দেখো আগুন লেগেছে, দেখো কি সুন্দর খেলা হচ্ছে, দেখো খাওয়া দাওয়া হচ্ছে, দেখো ঘুমাচ্ছে, দেখো রান্না হচ্ছে, কিন্তু পাশে যে ছোট্ট মতো এই আমি দাঁড়িয়ে আছে, একে আমরা দেখি না। উপনিষদ বলছে তিনি সর্বব্যাপী, অর্থাৎ যেখানেই আছেন আপনি তো আছেন। জন্মে কেঁদে আপনি আছেন, মরার সময় কাঁদছেন, তখন আপনি আছেন। কেন বলেন যে জীবনের ইস্যুগুলো অন্য কেউ করে দিয়েছে, ও আমার সাথে এটা করেছে, সে আমার সাথে এটা করেছে? উপনিষদ বলছে এটা ছাড়ো, তুমি বসে আছো বাবা,
দায়িত্ব তো তোমারই, নির্ণয় তো তোমারই। আমিকে ঠিক করা হয় না, আমিটা বদলাবি না আমি। আচ্ছা দেখুন, সবকিছু গোলমালের কেন্দ্রে আমি, ওনার সব গোলমালের কেন্দ্রে উনি, তার সব গোলমালের কেন্দ্রে উনি। এবারে আপনারা গোলমালগুলোকে নামকরণ করুন, আমার কাছে নিয়ে আসুন, আমি মোটামুটি সব গোলমালকে এক ক্যাটাগরিতে দাঁড় করিয়ে দেবো। ডাক্তারের কাছে উনি, ডাক্তারবাবু বসে আছেন, সিমটমস নিয়ে যাওয়া হলো, ঠিক আছে, বিভিন্ন রকমের। ডাক্তারবাবু সিমটমস দেখে বলে দিতে পারবে মোটামুটি একই দিকে যাচ্ছে সব রোগীগুলো। করোনার যদি হয়, করোনার সিমটমস ধরে ফেলা হবে, কি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে। দেখবেন ডাক্তার শুনতে শুনতেই লিখতে শুরু করে, ওর বোঝা হয়ে গিয়েছে, খুব বেশি ঘাঁটতে হয় না ওনাকে, ঠিক আছে। তো আপনারা সব সিমটমস নিয়ে আসুন, যার যার কাহিনী, ঠিক আছে। আমি বলতে পারবো যে সব সিমটমস এর মধ্যে কি কমন আছে। একটু হাত পাকাতে হয়, কিছু না, আপনিও করতে পারেন, এমন কোনো বড় কথা নয়, নিজের সাথে একটু বসতে হয় জাস্ট। তো আপনি বললেন আমি কি করে ঠিক করতে হয়, আমি কি ঠিক করতে হয় না, আমি এই রোগগুলো বুঝতে হয়। আমি কি চাই, আমি চাই এই সময় প্রচন্ড গরম, একটু ঠান্ডা জল গলায় চলে যাওয়া, ঠিক আছে। তো গলায় ঢেলে ফেললেন, কালকে আর গলা কাজ করছে না। এই আমি টেন্ডেন্সি কি, যেই গরম হবে ও ঠান্ডা জলের দিকে ঝুঁকে পড়বে, এটা বুঝতে হয়, বলতে হয়। তখন এটা যখন বুঝলেন তখন বললেন দাঁড়াও রে, একটুখানি গরম জল মিশিয়ে দে। এই তো করণীয় জীবনের। আমি এটা উদাহরণ দিচ্ছি জীবনের সবকিছুতেই। আপনার বয়স দেখুন না, আপনার বয়স, ওর বয়স, ওর বয়স, তার বয়স, দেখুন না, সব বয়সী একটা সময় একই কথা বলে, একই ধরনের কথা বলে। যৌবন মানেই অ্যাম্বিশনস, যৌবন মানেই সঙ্গীর তালাশ, ঠিক আছে। একটু বিবাহিত হলো মানেই শান্তির তালাশ, একটু বয়স হলো মানেই হসপিটালের তালাশ, সব তালাশ, সব খোঁজ একদিকেই যেতে চায়। এই যে টেন্ডেন্সি, এটাকে ধরতে হয়। এই যে বলে দিল না যে ভালোবাসা হয়ে গিয়েছে, ও বুঝতে পারেনি ওটা ওর যৌবনের কিছু শারীরিক বৃত্তি, যাকে ভালোবাসাও বলছে। এটা জানে না বলে ওর সমস্যা। যেই মুহূর্তে ও এটা বুঝে গেল না, ওর এরকম কামড় এরকম ঢিলে হয়ে যাবে। থাকবে তো কামড়, যৌবন তো আছে, অস্বীকার তো করা যাবে না, কিন্তু সেটা সেইভাবে মাথায় চেপে বসবে না যেভাবে চেপে বসছে। আর এখন তো বুড়োরাও বললে আমি তো मैं जवान हूं, তাহলে সারা জীবনই ভুল কাজ হয়। যৌবনে সব ভুল কাজগুলি হয়, কিন্তু বুড়োও দেখবেন চুলে কলপ দেয়, যারা যারা চুলে কলপ দেয় তারা একটুখানি দেখে নেবেন। হ্যাঁ, তাহলে কি ঘটলো, যৌবন থাকার চেষ্টা তো না, মানে ভুল করার বারবার চেষ্টা। যত ভুল যৌবনে হয়, আর আমি যুবকই থাকতে চাই যাতে যৌবন চলে না যায়। তো তিনি সর্বব্যাপী, আপনি সর্বব্যাপী, দায়িত্ব নিন। অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় যখন ইস্যুস গুলো সামনে আসবে জীবনের, আপনি যেখান থেকে, যেই স্তর থেকে প্রশ্ন করলেন, ইস্যুস গুলো যখন সামনে আসে তখন মনে হয় এটি খুব গুরুত্বপূর্ণ ইস্যু, একে সামাল দেবো কি করে। ওকে না, একে সামাল দিতে হবে, আগে একে সামাল শুরু করতে হবে। অব্যয়ম, অব্যয় মানে ক্ষয়রহিত, যার ক্ষয় হয় না। কোনো সময় কি এমন কিছু আছে আপনার জীবনে, আপনি ক্ষয়ে গেছেন, ব্যাপারটা থেকে গেছে, আপনি নেই অথচ ব্যাপারটা আছে। এই পরব্রহ্ম অব্যয়, ঠিক আছে। উপনিষদের একটি সৌন্দর্য দেখবেন, এ যতই একে চট থাপ্পড় মারুন, এ আপনার থেকে সরবে না। এদিকে নিয়ে যান ঘুরে ফিরে এখানে, এদিকে নিয়ে যান ঘুরে ফিরে এখানে, বলে তোমার থেকে আমি সরবো না, এত তোমায় ভালোবাসি, তোমাকে ছেড়ে কোথাও সরবো না। বলে প্রচন্ড ব্যথা, বলে নিজেই বাঁকা শুয়েছ, মানে কিছু তো রেয়াত দাও রে ভাই। এটাই তো আমাদের সব থেকে অপছন্দের। এই জন্যই তো বলছি উপনিষদের সামনে বসতে গেলে বড্ড বুকের বল চাই। আর বাকি সব শাস্ত্রের কাছে যান, সে আপনাকে একটু রেয়াত দেবে, বলছে পূর্বজন্মের কর্মের ফল রে, তুমি আর কি করেছো। এই সমাজটাই এইরকম। আজকালকার দিনের ছেলে মেয়েরা কিছু বোঝে না। উপনিষদ যাবে, বলে এখান থেকে টেনে নিয়ে বলে এদিকে আয়, তার ছেলে মেয়ে, আমি তার সাথে কথা বলবো। প্রশ্ন কে করেছে, ছেলে মেয়ে তো করেনি প্রশ্ন, তুমি প্রশ্ন করছো, তোমাকে নিয়ে কথা বলবো, এসো। ছেলে মেয়ে কি করে হলো বাবা, শুরু হবে কথা এখান। আপনি বলবেন উপনিষদের কাছে, তখন তো বুঝিনি, এখন তো বুঝেছো, এখন করো। সেই আবার সরে না আমার থেকে, একটু তো রেয়াত দাও, ভুল করেছি একটু মাফ তো করো। উপনিষদ বলে ঠিক আছে মাফ করে দিলাম তোকে, এবার যা করার করো, আর নাহলে এরপর প্রশ্ন করবে না। এ সরবে না, এর থেকে বেশি হ্যাঁ
একদম বুঝে করে, খুব বুঝে করে। এই দেখুন, এটা খুব অনেস্ট কথা হলো। মহিলাদের দিকে এটি সব থেকে বড় সমস্যা, মহিলারা সবকিছুই না বুঝে করে, তাদেরকে সবকিছু বাড়ি থেকে করিয়ে দেওয়া হয়, তারা কম বয়সে তাদের বিবাহ হয়ে যায়, তাদের সন্তানও কি করে 9 মাস ধরে পেটে থেকে যে আমি বুঝি না। তারা না বুঝেই মা হয়ে যায়, না বুঝেই বাবা হয়ে যায়, না বুঝেই ভিডিও গেম হাতে দিয়ে দেয়, বেরিয়েছিল, না বুঝেই হঠাৎ করে তাদের সামনে একটা 22 বছরের ছেলে দাঁড়িয়ে যায় এবং সে একটি মেয়েকে নিয়ে আসতে চায় আর বলে মহাজ এত সুশিক্ষা দিয়েছিলাম, তবুও এমন হয়ে গেল। তারা সব না বুঝেই করে। মেয়েদের সবার থেকে বেশি, পুরুষের থেকে, সবার থেকে মানে পুরুষের থেকে বেশি অ্যালার্ট হওয়া প্রয়োজন এই বিষয়তে, কারণ দায়িত্ব নিতে চায় না, একদম ঘাড়ে ঝুঁকাতে চায়। পুরুষের তো একটা অভ্যাস হয়ে গেছে, ও গালাগালি খাবার অভ্যাস করে ফেলেছে, অফিসে গেলেও খায়, বাজারে গেলেও খায়, বাড়িতে আসলে বউয়ের কাছে খায়, ছোটবেলায় মা বাবার কাছে খেয়েছিল। আর ইয়ে তো ছোট থেকে বারবি ডল হয়েছিল। বারবি ডল মানে যে সুখে থেকেছে, টাকা পেয়েছে তা না, যেন সবসময় কাঁধের ব্যবস্থা তাদের জন্য রাখাই হয়েছে সমাজে। বড় মানে সব থেকে বড় হয়তো অন্যায় করে দেওয়া হয়েছে। সকলের উচিত, কারণ দেখুন আপনাদের থেকেই তো পুরুষ বেরোচ্ছে, পুরুষ তো টপকে টপকে পড়ছে না। আপনি যদি সংকল্প করেন জন্ম দেব না, মা হব না, কি হতে পারে? হার্ডলি হার্ডলি দেহ সম্পর্ক অব্দিও হয়ে যেতে পারে, মা হওয়া তো আপনার হাতে, হব না। আচ্ছা আচ্ছা, পুরুষ টাইট হয়ে যাবে। এই যে যেসব সম্প্রদায় চলছে না, যারা 10টা 12টা 15টা থিওরি, এর বাড়ির মেয়ে যদি বেঁকে বসে, তো তুমি আমাকে মেরে ফেলো, তবু আমি মা হব না, দেখি কি করে খেলা চলে। একদম হাঁটুতে চলে আসবে সব। যারা বোরখার আন্ডারে রাখতে চায় বা অন্যরকম রেস্ট্রিকশন দিতে চায়, তাদেরকে শুধু একটি শর্ত দিয়ে দেওয়া হোক, আমি তোমার বংশকে এগোতে দেব না। তুমি করো 1000টা চেষ্টা, কি করবে? জোর করে করবে, আর কি করতে পারো? কি খারাপ থেকে খারাপ কি মেয়েদের, এখন মেয়েরা যা বোঝে, বিছানা অবধি, এত অবধি মাত্র হতে পারে, কিন্তু 9 মাস তুমি আমাকে আটকাতে পারো না, আমি 1 মাসেই খেলা শেষ করে দেবো। আচ্ছা আচ্ছা, বের করে দেবে, বের করে দাও, মরতে হয়ে মরবো, আমি তো মরে যাব, কিন্তু এই বার্তা পুরো সমাজে সার্কুলেট হয়ে যাবে যে মেয়েদেরও রাস্তা আছে, যেটা আপনার দুর্বলতা ওটা আপনার বড় রাস্তাও হতে পারে, সবটা হতে পারে। এই জন্যই তো শঙ্করাচার্য বারবার বলছে না হম না হম। এই যে বলছে না যে অপানি পাদম, তুমি হাত পা নাও, তুমি শরীর মাত্র নাও, এটা এই জায়গাতেই বারবার চলে আসছে। পুরুষের ক্ষেত্রেও তাই, পুরুষের ক্ষেত্রেও আলাদা কিছু নয়। পুরুষ যদি কথা বলা বন্ধ করে দেয় যে এই যে পুরো মেকআপ ওয়ার্ল্ড, আপনি এই যে গ্ল্যামার ওয়ার্ল্ড, পুরুষ বলে দিক আমি এর দিকে তাকাবো না, দেখি কি করে চলে, একদম চলবে না, পুরো বন্ধ হয়ে যাবে। আপনি সাজলেন, রাস্তায় কেউ তাকালোই না, হ্যাঁ চলে গেল, আপনি কদিন সাজবেন? শাড়ি চলবে না, গয়না চলবে না, বন্ধ হয়ে যাবে। উপনিষদকে এই জন্য এত লোকে ভয় পায়, এমনি এমনি একে এক সাইড করা হয়নি সমাজ থেকে। দেখছেন একটা শ্লোকে 40 মিনিট কেটে গেছে, এখন আমি শেষ করতে পারিনি। এত জীবনের রসদ একটা শ্লোকে লুকিয়ে, এত মেটেরিয়াল, এত না চাইতেই আপনার বিষয়ে আপনার মানে আপনাকে আপনার ধন দিয়ে দেওয়া। আমরা সব ধনে ধনী, নিজের ধনে ধনী নই। একসাথে আপনার বিষয়ে উপনিষদ আপনাকে এত কিছু বলতে পারে, আর কোন শাস্ত্র এত খুলে বলেন। শুধু একটুখানি এর সাথে বসা এবং বেসিক অনেস্টি, অনেক কিছু ঘটে যেতে পারে। শেষে বলল তৎ ওই ভূতজনিম, সমস্ত প্রাণীর পরম কারণকে জ্ঞানীগণ সর্বত্র পূর্ণ রূপে দেখেন। এই যে ভদ্রলোককে সর্বত্র তিনি পূর্ণ রূপে দেখেন। পূর্ণ মানে পুরো, সম্পূর্ণ না। এমন কোন ছবি, আমি যদি বলছিলাম না সব ছবি তোলা হচ্ছে, কল্পনা করুন যে আগুন লেগেছে, জল বৃষ্টি হচ্ছে, সব ছবি তোলা হচ্ছে, পাশে একটি পেন রাখা, পেনটা কি আপনি, বা অন্য অর্থ ধরুন এর দ্রষ্টা কি আপনি। এমন কোন ছবি আপনার জীবনে থাকতে পারে না যেখানে আপনি নেই। আপনি পূর্ণতা, আপনার ভয়ের ছবি জীবনে, আপনার ভালোবাসার ছবি, আপনার যে কোনো রকমের দ্বৈতাত্মক ছবি জন্মর জন্য আপনি থাকা দরকার। আপনি পূর্ণতা দেয় নাকি? উপনিষদ এই জন্য বলেন পূর্ণমদঃ পূর্ণমিদম। সামনে ছবি রাখা আছে, আপনার জীবনের ছবি, আর আপনার চোখ বন্ধ আছে, কিচ্ছু নেই। এরকমই উপনিষদ বলে দিচ্ছে জ্ঞানীগণ ধীরা, ধীরা অর্থাৎ যে দ্বৈতের মধ্যে দেখতে জানে,
দাঁড়াও, ধীর। আমরা ধীর স্থির কাকে বলি? পরিস্থিতি খুব টেম্পটেড, আমরা কি বলি? খুব ধীর স্থির, তাই না? ও বিচার করে চলে। জাস্ট এইটুকু শব্দকেই নেই। পরিস্থিতি আপনাকে কিছু করার দাবি করছে, আর আপনি বললেন দাঁড়াও একটু দেখে নি, পরিস্থিতিটাকে মেপে নি, নিজের দিকে একটু দেখে নি। যত রকম পরিস্থিতির আন্ডারে যাওয়া, তা দেখবেন আপনি নিজেকে ভুলে গিয়ে যান, আপনি পরিস্থিতির সাথে এক হয়ে যান। আপনি পট করে বলে দেন এটা তো আমার ক্ষতি হয়ে যাবে, বিশাল কিছু ঘটে যাবে। এটা যখন আপনি বলেন তখন এই পরিস্থিতির আপনি এক হন। ধীরা জ্ঞানীগণ মানে কি কোনো জ্ঞানী ফ্যানি জটাধারী বাবাজি নয়। আপনারা যারা গৃহবধূ আছেন, যারা পুরুষ আছেন, আপনাদের বিষয়ে বলছি। উপনিষদ কোনো ব্যক্তি বিশেষের জন্য লেখা নয়, কোনো গোষ্ঠীর জন্য লেখা নয়, মানবতার জন্য লেখা। তো আপনি তো কখন জ্ঞানী? যখন আপনি বিরুদ্ধ পরিস্থিতিতে ধীর থাকতে জানেন, নিজেকে এবং সামনের দৃশ্যকে বিচার করতে জানেন। এই সহজ জিনিস। যাই করছেন জীবনে, দাঁড়ান, কে আমি কি হয়ে করছি, কেন করছি, সামনের পরিস্থিতিটা কি আছে এর বিচার করে নিন। বেশিরভাগ ক্ষেত্রে আপনি উত্তর পাবেন এই পরিস্থিতি আপনার সৃজন। এটা থাকতে পারে না যদি আপনি এমন না হন। আপনি স্ত্রী হয়ে রাত্রি 11টার সময় বাইরে না থাকলে পুরুষ দেখে আপনার ভয় হতে পারে না। আপনাকে স্ত্রী অভিমানী হতে হবে, কাউকে পুরুষ অভিমানী হতে হবে। আপনার স্ত্রী আপনার নির্ণয়, আপনার সন্তান আপনার নির্ণয়, প্রত্যেকটা জিনিস আপনি নির্ণয় করেছেন। ঠিক আছে? এই হিসাবে উপনিষদ বলছেন সর্বত্র পূর্ণ রূপে দেখেন, অর্থাৎ আপনি না দাঁড়ালে জগৎ পূর্ণতা পায় না, মানে আপনার জগৎ পূর্ণতা পায় না। যে সরে গেলে সব খসে পড়ে যায়, তাতে ফোকাস করো। ইনি হলেন পরাবিদ্যার বিষয়, একে জানো। বেশিরভাগই আপনারা বসে আছেন না, মাথা কিছু দূর গিয়ে নেমে যেতে চাইছে না, নেমে আসতে চাইছে, তাই না? আর নিতে পারছি না, আর নিতে পারছি না। এটা এই বিষয় কঠিন বলে নয়, এটা অপরার প্রতি এত বেশি অভ্যাস, জগতের বিষয় এত বেশি রুচি, এই জন্য। এরপরও কমন ইস্যু, খুব সহজ বিদ্যা। আপনি দাঁড়িয়েছিলেন, আপনি দেখেছেন, আপনি বলছেন বাইরে দেখলাম গিয়ে মারামারি চলছে, খুব ভয় লাগলো। এটা খুব মারামারি চলতে পারতো, ওখানে মালা বদলও চলতে পারতো। এইটুকু তো কমন ছিল, শিওর ছিল যে আপনি দাঁড়িয়েছিলেন ওখানে। এটা বোঝা খুব কঠিন। জাস্ট এইটা উপনিষদ বলছে। কঠিন কোনটা? মারামারি চলছিল, কে কাকে মারলো, কার রক্ত বেরোলো, এটা জটিল বিষয় হতে পারে। কিন্তু যদি বলা হয় যে আপনি তো দাঁড়িয়েছিলেন, তাহলে এটা সরলতম বিষয়, প্রাথমিক বিষয়, মূল বিষয়। কিন্তু এটার সামনে গেলে আমরা বলছি এটা সহজ বিষয়, আমরা জটিল এত ভরে রেখেছি, সরল জটিল লাগছে। তো আত্মা বিষয়ে এই শব্দগুলি বলে দেওয়া হলো, অর্থাৎ আপনার বিষয়ে এই শব্দগুলি বলে দেওয়া হলো। আপনি স্বীকার না করলে আপনার কোনো বর্ণ নেই, আপনি স্বীকার না করলে আপনাকে কেউ নিয়ে যেতে পারে না, অগ্রাহী হন। আপনি এই কথা বলে দেবেন না যে জিনিসটা আমার ঘাড়ে থুপে দেওয়া হয়েছে, আপনি না নিতে চাইলে আপনাকে কিছু দেওয়া যায় না। সিমিলারলি আপনি কাউকে কিছু দিয়েছেন, তাই সে নিতে পেরেছেন, আরে নেওয়া যায় না। অর্থাৎ এই পুরো শ্লোকের কনক্লুশন হলো মানুষ কখনো অপশনলেস হয় না, অল টাইম, জন্ম থেকে মৃত্যু অব্দি ওর কাছে অপশন আছে। অসহায় হয় না, কখনো হয় না। ঠিক আছে।